আমরা মেয়েরা আমরা যারা প্রত্যেক দিন দুবেলা রান্নাঘরে গিয়ে নিজের হাতে রান্না করি, সংসারে যারা থাকে তাদের সামনে খাবার গুছিয়ে সামনে ধরে দিই, আমাদেরও কিন্তু মনে হয় কেউ বা কোনো দিন একটু মুখের স্বাদটা নিজের হাতের মতো না হয় অন্যরকম হোক। দেখবে নিজের রান্না যত সুন্দরই হোক না কেন বা যতই ভালো হোক না কেন, কখনো একটু অন্য স্বাদ পেতেও ইচ্ছা করে। তো এটা 2-3 দিন আগের ভিডিও, যেটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি বা হয়নি, কারণ ভিডিও ঠিক করে বানাতে পারছি না। তো যাই হোক, সেদিনকে হাজব্যান্ডকে বললাম চলো না একটু বাইরে রাত্রে ডিনারটা সেরে আসি। তো এক কথাই ও রাজি হয়ে গেল, কারণ এসব দিক থেকে ও কোনোদিনও না করে না, কারণ জানে যে আমার সেরকম ইচ্ছা না হলে আমি মুখে কখনো এইসব কথা বলিও না। তারপরে গিয়ে আমাদের সেই পুরনো রেস্টুরেন্টে গিয়ে একটু অন্যরকম টেস্ট করলাম। আজকে চিকেন তড়কা নিয়েছিলাম, তার সাথে রুটি আর চিকেন ললিপপ। তো সেই দিয়ে রাতের ডিনারটা সারলাম এবং খুব সুন্দর লাগলো কিন্তু। বাবাকে প্রণাম করে নেবে, ভালো করে এক্সাম দেবে। আজকে সমৃদ্ধের ফার্স্ট টাইম 100 নম্বরের এক্সাম পরীক্ষা। বা 100 দাও হতে পারে বা 50 দেখ ওটা 100 পরীক্ষা। 50 হচ্ছে যেদিন একটার সাথে দুটো করে পরীক্ষা আছে, সেদিনগুলো হচ্ছে 50 করে। এই যে ওয়ে বাবা, বাবাকে প্রণাম করে নাও। প্রণাম করো। খুব ভালো করে পরীক্ষা দেবে, বারবার বলছি। কোশ্চেন না বুঝতে পারলে ম্যামকে জিজ্ঞেস করবে, ভয় পাবে না। গুড ইভিনিং ফ্রেন্ডস। সকালবেলা ব্লগটা শুরু করেছিলাম, তারপরে সারাটা দিন কোনো ব্লগ করিনি। তার কিছু কারণ আছে, কারণটা অবশ্যই তোমাদের শেয়ার করব। আজকে ফ্ল্যাটে মোটামুটি একটার পর একটা ঝামেলা হতেই গেছে, যার জন্য আমি ব্লগটা করতেও পারিনি। কী বলতো, ব্লগ করার জন্য তো একটা মানসিক শান্তির দরকার, সেটাই আজকে ছিল না, যার জন্য ব্লগ করিনি। আর এখন সন্ধ্যেবেলা ছেলেকে দুটো ব্রেড সেঁকে দিচ্ছি। এই যে ব্রেড খেয়ে ও পড়তে বসবে, আর আমি দুপুরে রাত্রেবেলার জন্য ভাতটা করবো। আজকে রান্না খুব সিম্পল করেছিলাম, যেহেতু কালকে ওই ইলিশ মাছ খাওয়া হয়েছে। সর্ষে খেয়ে না রাত্রেবেলা আমার খুব শরীর খারাপ করছিল, তার জন্য আজকে বড়ার তরকারি পুরো ক্যান্সেল করে দিয়েছিলাম। দিয়ে ডাল, আলু পোস্ত আর সব সেদ্ধ, কুমড়ো, ভেন্ডি, আলু সব সেদ্ধ দিয়েছিলাম। দুপুরে এইটাই রান্না হয়েছে। আর আজকে তো সমৃদ্ধের প্রথম এক্সাম ছিল, তো সেটাও কেমন দিল সেটা নিয়েও বলবো, দেখতে থাকো ব্লগটা। দেখতে পাচ্ছ ওই বাড়িটাতে আলো জ্বলছে, মনে হচ্ছে কোনো বিয়ে থাওয়া আছে নাকি কি জানি। পুরো বাড়িটাকে আলো দিয়ে সাজিয়েছে। এই যে সোজাসুজি যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে পুরো আলো দিয়ে সাজিয়েছে। আর সুমি তখন বোধহয় কোনো একটা বন্ধু ফোন করলো, গঙ্গার ঘাটে গেল, তো বাড়িতে যাবে। আর এইবার এই হচ্ছে ও বাড়ির শাশুড়ির বাজার। এটা হচ্ছে শাশুড়ির বাজার, আজকে নিয়ে যাবে। এটা হচ্ছে 3 দিনের বাজার। এখানে ভেন্ডি আছে, বরবটি আছে, এখানে ওলটা আমাদের বাড়ির জন্য এনেছিল, কিন্তু আমি আর বললাম ওল করবো না, কারণ সর্ষে দিয়ে করতে হবে, মাখাটা, ওল মাখাটা আমি করলাম না। এখানে ভেন্ডি আছে অনেকগুলো, অন্ধকারে দেখা যাচ্ছে না। পটল আছে, আলু আছে, ভেন্ডি আছে, বরবটি আছে, এই হচ্ছে। আর একটা আছে, পেঁপে আছে। অনেক বাজার 3 দিনের। সমৃদ্ধকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে নিক, তারপর পড়বে। আর দুপুরেও কিছুটা পড়েছে, ওবেলা কাটিং করে ঠিক সেভাবেই রেখে দিয়েছে। এত নোংরা করে না ছেলেটা, কি বলবো। তো যাই হোক, সকাল থেকে ভিডিও করব কি, একটার পর একটা লেগেই আছে। তো লাস্ট পর্যন্ত ভিডিও করার কথা আমি লিটারালি ভুলে গেছি। রাত হয়েছে তখন মনে পড়েছে। আজকে তো আমি কিছুই এডিটিং করিনি, তাহলে কি হবে, কি দেবো আজকে, তাহলে আজকে বন্ধ করব, এটাই ভাবছিলাম। তারপরে মনে হলো না, কিছু তো শেয়ার করি, আমি ডেলি ব্লগ করি, সেখানে বন্ধ যাওয়াটা খুবই বাজে। তো যাই হোক, আমার একটা জিনিস মনে হয় কি জানো তো, আমার যদি 50টা বা 100টা ভিউজ হয় কোনো দিন, তো সেটাকেও যাই হোক না কেন, আমার রেগুলারিটিটা মেনটেন করা এটা খুব দরকার। কারণ এটা আমার অভ্যাসটাকে নষ্ট করে দেবে। আমি যদি একদিন কামাই করি বা 2 দিন না দিই, আস্তে আস্তে ওই জিনিসটাকে মাঝে মাঝে মনে হবে তোর বন্ধ করে দিই। তো এই জিনিসটা করতে করতে আমার একদিন সেই ইচ্ছাটাই চলে যাবে যে ভিডিও বানাই বা আমার ডেলি ব্লগ শেয়ার করি।
তো সেটা এই জন্যই আমি এটাকে আমার জীবনের প্রতিদিনের খাওয়া দাওয়া সব কিছুর মতো রেখেছি। তো যাই হোক, যেটা ঘটেছে সেটা হচ্ছে সকালবেলাতে প্রথমে আজকে নিরামিষ রান্না করতে যাব। আর আজকে হাজবেন্ডকে প্রথমেই বলে দিয়েছি আজকে ভীষণ সিম্পল রান্না করব, কারণ কালকে এত সর্ষে টর্ষে খেয়ে না শরীরটা ভীষণ খারাপ করছিল রাতের দিকে। তো সকালবেলায় ঠিক করে নিলাম যে ডাল আলু পোস্ত আর সমস্ত কিছু সেদ্ধ দিয়ে দেবো, যেমন আলু কুমড়ো ভেন্ডি সব সেদ্ধ দিয়ে দেবো। তো সেই হিসাবে আমি রান্না করতে বসেছি। পোস্তটা আমি ভিজিয়ে রেখে এবার পোস্তটা বাটতে গেছি। আর যেই পোস্তটা বাটতে গেছি, বাটা হয়ে গেছে, বাটিতে তুলবো, ঠিক সেই সময় বাটিতে যেই তুলতে যাব বাটিটা হাত থেকে গেল পড়ে। আর একটা জিনিস ঘটছে এর মধ্যে, জাস্ট এই এক সপ্তাহের মধ্যে আমার হাতে এত কাঁচের জিনিস ভাঙছে। এই বাটিগুলো আমার সেই বিয়ের সময়কার পাওয়া বাটি, সেভাবে মানে কি বলবো, সেই সময় থেকে ইউজ, মানে কি হলো, এত বাটি পাওয়া গেছিলো, বাটির কোনো শেষ নেই। এখনও একটা ধরা আছে, বোধহয় ওটা গেলে সব থেকে মানে বাটি শেষ হবে, আমার বিয়ের সময়ের কাচের বাটি শেষ হবে। তো যাই হোক, এই একটা সপ্তাহের মধ্যে আমার হাতে 3টে কাচের বাটি ভেঙেছে, ঠিক আছে? কোনো দিন কিন্তু ভাঙে না আমার হাতে, সহসা কোনো জিনিস ভাঙা কিন্তু খুবই কম বা নষ্ট হওয়া খুবই কম হয়, কিন্তু এই 3টে দিন দেখছি আমার হাতে প্রচণ্ড পরিমাণ বাটি ভাঙছে। হ্যাঁ, তো যাই হোক, বাটিটা ভাঙলো তো ভাঙলো, একেবারে পোস্তর ওপরে পড়লো, মানে বাটাটা কত কষ্ট সে তার ওপরে পড়লো। তো যাই হোক, তারপরে সেই বাটিটাকে তুলতে গিয়ে আমার এখানে, এইটা দেখতে পারবে না তোমরা, এখানে পুরো ফ্যাঁচ করে কেটে গিয়ে রক্ত বেরোতে শুরু করলো। তো যাই হোক, অনেকক্ষণ বেরোয়নি, অল্পই রক্ত বেরিয়েছে। তারপর জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে বাটি ফেলে এবার এতটা পোস্ত ভাবলি, মানে দেখছি যে ওর মধ্যে কোনো কাঁচের টুকরো আছে কিনা, নাহলে ওটা আমাদের পেটে চলে যাবে। তারপর দেখলাম না কাঁচের টুকরো, একদম ভালো করে দেখলাম যে কোথাও কাঁচের টুকরো নেই। তারপর সেটাকে ক্লিন করলাম, আর সেই পোস্ত সারা ঘরে ছড়িয়েছে, মানে ওই আমাদের যে কিচেনের যে নিচের পোর্শনগুলো, সেইগুলোতে, দেয়ালে, সব চারিপাশে ছড়িয়েছে। তারপর সেই পরিষ্কার করলাম। তো যাই হোক, সেটা 1 নাম্বার হলো সকালের ফার্স্ট যে ইনসিডেন্টটা ঘটলো। সেকেন্ড ইনসিডেন্ট হচ্ছে, আমার ছেলে সকালবেলা স্নান করে, আর ওর একটা খুব খুঁটুর স্বভাব আছে। সেই স্বভাবটা হচ্ছে এটা, দরজার পেছনে যে লকটা থাকে, লকটাকে এরকম করতে গিয়ে ওটাকে লক করে দিয়েছে, ঠিক আছে? লক করে দিয়ে ও বেরিয়ে গেছে। এবার ওর বাবা পরে টয়লেটে গিয়ে দরজাটা যেই টেনেছে, দরজাটা ভেতর থেকে লক হয়ে গেছে, কেউ নেই ভেতরে, দরজা লক। তারপরে কি হবে, সেই দরজার চাবি আমরা খুঁজে পাচ্ছি না। একটা থোক চাবি আমার কাছে আছে, কিন্তু সেটাতে আমরা দেখছি যে কোনো ইয়ের চাবি নেই, কোনো বাথরুমের যে লকটা থাকে তার কোনো চাবি নেই। আর একটা থোক আমরা সারা ঘরে খুঁজে যাচ্ছি পাগলের মতো, যে কোথায় গেল সেটা পর্যন্ত খুঁজে পাচ্ছি না। তারপরে কি করব, তখন আমি বললাম দেখো পাগলের মতো খুঁজে লাভ নেই, এক কাজ করো, আমাদের তো সমস্ত সেট একটা করে জেলেলের কাছে থাকে, তুমি জেলেলকে ফোন করো, জেলেল অফিসে ফোন করে বলো যে এরকম হয়েছে, ওরা এক্ষুনি চাবি খুঁজে আমাদের খুলে দিয়ে যাবে। তো মানে আমরা প্রায় তার মধ্যে 1 ঘন্টা চাবি খুঁজেছি, মানে এদিক ওদিক সেদিক করে খুঁজেই যাচ্ছি, কিন্তু সে চাবির হদিশ এখনও মেলেনি, কোথায় হয়তো ঢুকে বসে আছে। আসলে কি হয়েছে জানো তো, এই বাড়িটা ট্রান্সফারের সময় তখন একা হাতে সব গুছিয়েছি, তো এবার কখনো কোনো জিনিস এদিক ওদিক যে ঢুকে, এত সুন্দর করেই হয়তো গুছিয়ে রেখেছি যে আমার চোখে আর পড়ছে না, ঠিকই আছে, কিন্তু এত সুন্দর করেই গুছিয়েছি যে আমি পুরোপুরি ভুলে গেছি। তো যাই হোক, এই সমিতি বোধহয় ঢুকলো। তো যাই হোক, এবার সেই মানে পাচ্ছি না। তারপর জেএলএলকে ফোন করেছি, আরও একটু পরে আসছি। তো যাই হোক, তারপরে জেএলএলকে আমরা ফোন করলাম, মানে সুমিত ফোন করলো। তো ফোন করার পরে বললো যে এরকম আমাদের টয়লেটের চাবি আটকে, মানে বাথরুমের লক আটকে গেছে, তো আপনারা একটু লোক পাঠান। তখন বললো টয়লেটের চাবির না কোনো লক হয় না, আপনারা ট্রাই করুন, দেখুন কোনো চামচের পেছন দিয়ে যদি খুলে যায় তো ভালো, নাহলে আমি লোক পাঠাচ্ছি। তারপরে আমার ঘরে একটা ছোট্ট মতো চামচ ছিল, সেই চামচটা এনে ঢুকিয়ে চাপ দেওয়াতেই লকটা খুলে গেল, ঠিক আছে? আর অন্য কোনো চামচ ঢুকছে না, ওই চামচের যে লাস্টের দিকটা ওটা একটু সরু মতো, ওটা ঢোকাতে হয়ে গেল। আসলে আমাদের তো খেয়ালই নেই যে দুটো বাথরুমের কোনো লক নেই, মানে লক আছে, লকের চাবি নেই, মানে ওইগুলোতে চাবি থাকে না নাকি বাথরুমের লকগুলোতে। তো এরম ঘটনা আমাদের ইউএসএতে মানে যে হয়েছে, সমৃদ্ধি এই ঘটনা কতবার ঘটিয়েছে জীবনে, মানে কি বলবো, সে কি হয়রানি। মানে এই কদিন আগে আমি সেই প্রবাসে বাঙালির যে ভিডিওটা দেখছিলাম, তার ছেলেও এরকম করেছিল,
তো সেটা দেখে আমার মনে পড়লো যে ইউএসএতে এই ঘটনা সমৃদ্ধ 3বার ঘটিয়েছে। একবার তো পুলিশকেই ফোন করতে হলো, আরেকবার প্রতিবেশীকে ফোন করেছি, তার কাছে সমস্ত জিনিস ছিল, পুরো ব্যাপারটাকে খুলে নিয়ে তারপরে ও বের করেছিল। আর একবার ও নিজের ভেতর থেকে লাগিয়ে দিয়েছে, তারপরে আবার খেলার ছলে আবার নিজেই খুলে ফেলেছে। পরের বার আর খেলার ছলে খুলতে পারছে না। সে কি অবস্থা, ছেলে 2 ঘন্টা 3 ঘন্টা বাথরুমে আটকে আছে। আমি তলা দিয়ে মানে দরজাটার সাথে মেঝেটার বেশ এতটা মতো ডিফারেন্স ছিল, সেখান দিয়ে আমি খাবার পাঠাচ্ছি, সেখান দিয়ে আমি মোবাইল পাঠাচ্ছি, যে কান্নাকাটি করিস না, তুই বসে দেখ, আমরা চেষ্টা করছি। তো এরকম ঘটনা ঘটেছে। একবার তো পুলিশকেই ফোন করতে হয়েছিল যে এরকম দরজা খুলতে পারছি না। আরেকবার আমাদের একদম পাশের ঘরটাই একটা প্রতিবেশী ভাই ছিল, সেও বিদেশি আর কি, কিন্তু খুব ভালো ছেলেটা। তো সে এসে পুরো তার যন্ত্র মেশিন টেশিন দিয়ে সব কিছু দিয়ে পুরো খুলে দিয়েছিল। তো এই 3বার আর এই এখানে আসার পরে ঘটলো। তো যাই হোক, সেটা একটা গেল, মানে একটা হয়রানি। তার সঙ্গে আমি স্নান করতে ঢুকবো, রান্না করে বেরিয়েছি, মানে তখন দেখি লক ওই অবস্থা, পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে। তারপর ছেলে বাড়িতে এসেছে, ছেলেকে বলছি, ছেলে এতদিন 20 নাম্বার করে এক্সাম দিয়ে এসেছে, ওর কাছে মনে হচ্ছে 100 নম্বরের এক্সামটাও 20-র মতোই। তো এরকম আর কি। তোকে বারবার বলেছিলাম, যাওয়ার সময় একদম মাথা পই করে বলে দিয়েছি যে সমৃদ্ধ, কোশ্চেন কিন্তু ভালো করে পড়বি, আর কোশ্চেন পড়ে যে কোশ্চেনটা ফার্স্ট শুরু করবি সেটাকে টিক মার্ক দিবি, না হলে কিন্তু 100 নম্বরের কোশ্চেনে তুই হয়তো চোখের ভুলে মানে মিস করে যেতে পারিস। মানে কতবার যে বলেছি, শুধু নয়, মানে কন্টিনিউয়াসলি বলেই যাচ্ছি। তো যাই হোক, সেই সেম ভুল একদম ফার্স্ট কোশ্চেনে গিয়ে করে দিয়েছে। সেই ভুলটা হচ্ছে হেডলাইনটা পড়েনি, না পড়ে একটা প্যারাগ্রাফ দিয়েছে, ওদের দুটো করিয়েছিল, একটা হচ্ছে সামার আর একটা হচ্ছে আরেকটা যেন কি আরেকটা কী যে ডিসিপ্লিন, হ্যাঁ, একটা সামার করিয়েছে, একটা ডিসিপ্লিন করিয়েছে। হ্যাঁ, ও সামার আর ডিসিপ্লিন দুটোকে দেখেই ভাবছে আরে বাবা আমার তো কমন চলে এসেছে। 10 লাইনের প্যারাগ্রাফ বসে বসে 2খানাই লিখেছে। ভাবুন কি অবস্থা। একটা প্যারাগ্রাফ লিখতে গিয়ে বাচ্চারা হাঁপিয়ে যায়, 10 নম্বরের প্যারাগ্রাফ দুটোই বসে বসে লিখেছে। ওখানে উপরে লেখা ছিল যে কোনো একটা করো, ইংলিশে লেখা ছিল, হেডলাইন পড়েই নি। হেডলাইন না পড়ে পুরোপুরি কোশ্চেনে দেখেছে কমন এসে গেছে, ব্যাস 2টো প্যারাগ্রাফ বসে বসে লিখেছে। তারপরে একটা বড় স্টোরি দিয়েছিল, সেই স্টোরিটা থেকে কোশ্চেন, বিভিন্ন রকম কোশ্চেন দিয়েছে। এই করে ফার্স্ট পেজটা পুরো শেষ করে, আর ছেলের কি হয়েছে, ক্লান্ত হয়ে গেছে। পরেরগুলোতে আর ধৈর্য নেই। পরেরগুলোতে তাড়াতাড়ি করতে গিয়ে অসংখ্য ভুল করেছে। মানে কি বলবো, যে জিনিসটা কালকে রাত্রেও আমি পড়িয়েছি সেই জিনিসটাও ভুল করে কিছু কিছু জায়গায় চলে এসেছে। হ্যাঁ, লাস্টে মানে প্রিপোজিশনে কিছু কিছু ভুল করে দিয়েছে। এরকম করতে করতে দেখলাম প্রায় 15 থেকে 16 নাম্বার পুরো ভুল করে দিয়েছে। হয়তো আমরা বাদই দিয়েছি, 20 নাম্বার ধরে নাও, মানে বাদ। মানে একটা বাচ্চা যদি এরকম বড় বড় 2টো প্যারাগ্রাফ বসে বসে লিখতে থাকে, তাহলে কি তার সেই মানে থাকে যে তারপরে এত কোশ্চেন সে কমপ্লিট করবে? তারপরে প্রথমবার 100 নাম্বারের এক্সাম দিচ্ছে, তো মাথাটা তো পুরো রাগই হয়ে গেল, চেঁচামেচিই করলাম। আর একটা স্বভাব কী জানো তো, পড়বে সব ঠিক আছে, মানে নিজে থেকে পড়বে সব কিছু ঠিক আছে, লিখতে কিছুতেই চাইবে না। আমি যত বলবো সমৃদ্ধ নিয়ে আয় আমার কাছে, আমি লিখতে দিই, না তুমি মুখে ধরো, আর আমি তোমাকে স্পেলিং সমেত বলে দিচ্ছি তুমি মুখে ধরো। এরম করতে করতে না কিছুতেই লিখতে চাইবে না। তো যাই হোক, সেটা নিয়ে একটু রাগারাগিই করলাম। নর্মালি রাগারাগি ওর সাথে খুব একটা করি না মামাতে, কিন্তু এত ধরো 2-4টে ভুল সবারই হতে পারে, কিন্তু এত ভুল করে চলে এসেছে, মানে ক্লান্ত হয়ে গিয়ে লাস্টে কোশ্চেনগুলোকে ভালো করে যে বোঝার দরকার বা কি বলছে সেই না বুঝে একদম ফটফট করে দিয়েছে। কারণ সময়ও তো হাতে নেই, 2 ঘন্টা সময়। আমাদের সময় 100 নম্বরে 3 ঘন্টা ছিল, আর এখানে দিচ্ছে 2 ঘন্টা সময়। এবার 2 ঘন্টার মধ্যে ও এত দুটো যদি প্যারাগ্রাফ লিখেই শেষ করে দেয়, তারপর এত বড় স্টোরিটাকে পড়বে, তার মধ্যে থেকে বিভিন্ন কোশ্চেন করেছে, তার থেকে বিভিন্ন শর্ট কোশ্চেন করেছে, সেগুলো করবে। তারপরে এসছে গ্রামার পোর্শন, ঠিক আছে? এই এত করতে গিয়ে তো এমনি একটা বাচ্চা হাঁপিয়ে যাবে না? তারপরে তো পুরো, যার জন্য তাড়াতাড়িতে, আর সময়ও চলে যাচ্ছে, তাড়াতাড়িতে মানে ডিপলি কিছু পড়েনি, যা মনে হয়েছে তাই করে দিয়ে চলে এসেছে। তো পুরো মানে মাথাটা দুপুর থেকে পুরো, যখন থেকে বাড়ি ঢুকেছে, আমি কোশ্চেনটা তখন দেখিনি, কারণ তখন আমি দরজা নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর দুপুরে খাওয়ার পরে ভাবলাম যে দেখি তো একটু কোশ্চেনটা চেক করে দেখি। তো বেরিয়ে বলছে আমার খুব জোর হলে 5-10 কাটতে পারে, বাদবাকি আমি 90 পেয়ে যাবো। বললাম দেখি তো কোশ্চেনের ধাঁচটা কেমন হয়েছে, কারণ 100 নম্বরের এক্সাম ফার্স্ট টাইম দিচ্ছে।
তো তখন দেখতে গিয়ে কথায় কথায় বাবা এটা পেরেছিস ওটা পেরেছিস দু একটা জিজ্ঞেস করতে করতে ধরা পড়লো যে না এই করে এসেছে। তো সকাল থেকে চলছে একটার পর একটা অশান্তি আর কি চলে যাচ্ছে, বুঝতে পেরেছো? মানে এমনিতেই একটা মানসিক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মানে যারা আমরা সত্যি আমাদের একটু হার্ড বলে কিছু আছে, তারা কিন্তু আমরা কেউ শান্তিতে নেই। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে আমরা কেউই বেরোতে পারছি না। ঠিক আছে, আমি তো রান্না করি আর মোবাইলটা পাশে খুলে সারাক্ষণ খবর দেখছি। তো তারপরে আমার অনেক দিন ধরেই ছেলের পরীক্ষা নিয়ে একটা প্রেশার চলছে, মাথার মধ্যে একটা চরম প্রেশার। তার মধ্যে প্রতিদিন কিছু না কিছু ভাঙছি, এই রিসেন্টলি 1 সপ্তাহ ধরে কিছু না কিছু ভাঙছি। তো যাই হোক, সব মিলে হচ্ছে এই গেছে দিনটা, আর কি বলবো, তোমাদের কিছু বলার নেই। তো চলো পরে আসছি। দেখো ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে দূর থেকে, কারোর বাড়িতে কি পুজো হচ্ছে নাকি কি জানি। আজকে কি বার? আজকে হচ্ছে শুক্রবার। আচ্ছা, আমার মনে হয় ওই বাড়িটাতে কালী পুজো আছে, জানো তো, ঠাকুর আসছে মনে হচ্ছে, ওই জন্য ঢাক বাজছে। কারণ ওই জায়গা থেকেই আসছে আওয়াজটা মনে হচ্ছে। মানে হয়তো বাড়িতে কোনো অনুষ্ঠান আছে বা বিয়ে টিয়ে আছে, তার আগে কালী পুজো হবে, মানে একটা শব্দটা ওই বাড়ি থেকেই আসছে। এই ঢাকের আওয়াজ শুনেই মনে হচ্ছে মা আসছে। হাজবেন্ড বলে আমার হাতে যদি কাঁচের বাটিগুলো ভাঙতো তাহলে তো তুমি এতক্ষণ চিৎকার করে মানে বাড়ি মাথায় করে দিতে। আর নিজের হাতে ভাঙছে, নিজের হাতে ভাঙলে কি নিজের ওপর চিৎকার করা যায়? আফসোস তো হচ্ছেই মনের মধ্যে। কোনো কিছু, বাড়ির কোনো কিছু যদি একটা ভেঙে যায়, যার হাতে ভাঙে তার মানে আফসোসটা বেশি হয়। বিশেষ করে একটা মেয়েরা যারা ঘরের কাজ করে বা ঘরটাকে গুছিয়ে রাখে, তাদের ঘরের প্রত্যেকটা জিনিস ভীষণ ভীষণ আপন হয়। সে একটা কাঁচের বাটি হোক বা একটা কাঁচের গ্লাসই হোক বা খুব সাধারণ একটা ছোট কিছু হোক, এবার সেটা যখন তার হাতে ভাঙে, আমার যেমন সারাটা দিন আফসোস হচ্ছে যে এই একটা সপ্তাহের মধ্যে আমি 3টে কাঁচের বাটি ভেঙে ফেললাম। দেখো, এই কাঁচের বাটিগুলো হয়তো অতিরিক্ত ফেলনা মনে হতে পারে অনেকের কাছে, আবার এই জিনিস ছোট ছোট জিনিসগুলোও না অনেক সময় অনেক কাজে লাগে। এক এক সময় তো আরও অনেক বেশি রান্না থাকে, যেগুলো একটা ছোট জিনিসের দরকার হয়, যেটাতে আমি রাখবো, আমার বড় বাটির প্রয়োজন নেই, তখন এই কাঁচের বাটিগুলো কিন্তু ভীষণ উপকার দেয়। আর এই দই দেওয়ার সময়, মানে দই খেতে দেওয়ার সময়, তারপরে ছোট ছোট কিছু ফল যখন আমি কেটে ভাগ করি, তখন এই ছোট ছোট বাটিগুলো কিন্তু খুব কাজে লাগে। কিন্তু সেই বাটিটা যখন স্বেচ্ছায় তো ভাঙছি না ঠিকই, কাজ করতে করতে তাড়াহুড়োতে বা হাতে জল থাকলে পিছলে গিয়ে ভাঙছে, কার ওপর চিৎকার করবো? নিজের উপর তো চিৎকার করা যায় না, কিন্তু মনের মধ্যে একটা আফসোস কিন্তু ঠিকই হতে থাকে। তো এখানে আরেকটা বাটির সেট আমি বের করে রেখেছি, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, হ্যাঁ এই যে এখানে একটা সেট বের করা আছে, কারণ এটা তো মোটামুটি ভেঙেই গেল। এর আগে আমি শখ করে বিগ বাজার থেকে 2টো কাঁচের বোতল ভেঙে নিয়ে এসেছিলাম। 100 টাকা করে দাম নিয়েছিল, 200 টাকা দাম নিয়েছিল। তখন আমরা এখানে থাকতাম না, বটতলাতে থাকতাম, কারণ তখন খুব উঠছিল যে প্লাস্টিকের বোতল ইউজ করতে, না প্লাস্টিকের বোতল ইউজ করা ভালো না। তখন 2টো কাঁচের বোতল নিয়ে এসেছিলাম। একটাকে সমৃদ্ধ মোটামুটি খেলতে গিয়ে লাথি মেরে ভেঙেছে, আর একটা হচ্ছে সুমিতের খুব স্বভাব হচ্ছে খাটে শুলে খাটের ঠিক নিচটাতে কাছে বাট এনে বোতলটা রেখে দিত। তারপর ওই ঘুম থেকে উঠেছে, দেখতে পায়নি, লাথি মেরেছে, ব্যাস কাচের বোতলটা ভেঙে গেছে। তো এই যে সমৃদ্ধ পড়তে বসেছে এখন, আর সুমিত গেল ও বাড়িতে মাছ নিয়ে আর সবজি আলু এসব নিয়ে, মাছ নিয়ে, আবার ও বাড়ি থেকে সব জিনিসপত্র কিনবে, মানে ওই মাসের যেসব জিনিসপত্র কিছু কিনবে, মানে যখনই যাবে তখনই লাগবে। একবারে যদি বলে দেয় তাহলে এত এই দোকান ওই দোকান সেই দোকান করতে হয় না, প্রতিদিন যাবে, প্রতিদিনকেই বলতে হবে। তো যাই হোক, ও নিয়ে গেল, আর আমি ওয়েট করছি, কারণ ওকে বললাম যে আসার সময় একটু আলুর বড়া নিয়ে আসো, আলুর বড়া দিয়ে মুড়ি খাবো। ওখানকার চপ বা আলুর বড়াগুলো খুব ভালো করে, দামটাও কিন্তু রিজনেবল নেয়, তো যার জন্য ভালো লাগে। আর এখন আমার বর্তমানে কোনো কাজ নেই, ছেলেটাকে একটু পড়াটা দেখিয়ে দেবো পড়লে, আর ফ্রিজ থেকে খাবারগুলোকে বের করে রাখি, ঠান্ডা নাহলে হবে না, ঠান্ডাটা ছাড়বে না। রাত্রেবেলা ডাল আর আলু পোস্তই আছে, আর কিচ্ছু নেই। ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিলাম, একটু কুমড়ো সেদ্ধ দিয়ে দেবো। সুমিতের কুমড়ো সেদ্ধ আলু দিয়ে মেখে ঘি দিয়ে ভীষণ পছন্দ করে, তো রাত্রেবেলাও কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ ঘি দিয়ে আর ডাল আলু পোস্ত দিয়ে খেয়ে নেবে।
তো চলো আমি পরে আসছি। সুমিত কোয়ার্টার থেকে আসার পথে এই যে আলুর বড়া আর একটু চপও নিয়ে এসেছে, তো আমি একদম অল্প একটু মুড়ি খাচ্ছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে এখন। আর ছেলেকেও দিলাম, ও খেতে খেতে টিভি দেখছে। মানে কিছু কথা বলো। তাহলে দ্য পঞ্চতন্ত্র ইজ অ্যান ইন্ডিয়ান কালেকশন অফ স্টোরিজ উইথ অ্যানিমাল ক্যারেক্টার। ইট ওয়াজ রিটেন বাই বিষ্ণু শর্মা। ঠিক আছে, তাহলে পঞ্চতন্ত্র হচ্ছে বইটা হচ্ছে অ্যানিমাল ক্যারেক্টারে, যেটা বিষ্ণু শর্মা লিখেছেন। ঠিক আছে, এই বানানগুলো স্পেলিংগুলো পড়ে নেবে। তো চলো আমি এখন সমৃদ্ধকে পড়াচ্ছি, আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি আজকের ভিডিওতে সেভাবে কিছুই সারাদিনে শেয়ার করতে পারলাম না তোমাদের। আর এখন একটু চা খাচ্ছি, মুড়ির পরে একটু চা খাচ্ছি। তো চলো আজকের মতো সকলকে টাটা।